মাটি সুফলা নদী সুজলা মাটি সুফলা নদী সুজলা স্বপ্নের রঙে আঁকাই শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা শ্যামল বাংলা আমার শ্যামল বাংলা ওই শ্যামল বাংলা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন শ্যামল বাংলা অনুষ্ঠানে। শুরুতে জানিয়ে রাখছি, শ্যামল বাংলার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে গরুর উন্নত মানের খাবার ফোডার নিয়ে বিশেষ প্রতিবেদন, নাটোরের জিশান পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে পানের পাতা পচা রোগ নিয়ে কৃষি টিপস। গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, এমন প্রবাদ শোনা যেত অতীতে। তখন ঘরে ঘরে গাভী পালন করত গ্রামের মানুষ। কিন্তু বর্তমানে নামমাত্র গাভী পালন থাকলেও দুধের উৎপাদন কমে গেছে ব্যাপক হারে। আর এর মূল কারণ কাঁচা ঘাসের অভাব। পতিত জমি ও আবাদি জমির পরিমাণ হ্রাস পাচ্ছে দ্রুত গতিতে। সে কারণেই সবুজ লতাপাতা বা ঘাস খেতে না পারায় গাভীর দুধ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি গরুর পুষ্টিহীনতাও লক্ষণীয়। কেউ কেউ অন্য উপায়ে দুধের উৎপাদন বাড়ালেও খরচ হয়ে যাচ্ছে বেশি। আর তাই কম খরচে দুধের উৎপাদন বাড়ানো ও পুষ্টির লক্ষ্যে গবেষকরা উৎপাদন করেছেন গম ও ভুট্টার ফোডার নামক সবুজ খাদ্য, যা গাভীর দুধ বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখার পাশাপাশি খাবার খরচও কমায়। প্রিয় দর্শক, শ্যামল বাংলায় এখন আপনাদের জন্য থাকছে গম ও ভুট্টার সবুজ গোখাদ্য ফোডার উৎপাদন প্রক্রিয়ার উপর বিশেষ প্রতিবেদন। তো চলুন বিশেষ প্রতিবেদনটি দেখে আসি। দেশের প্রায় ৮০% মানুষ এবং অর্থনীতি কোনো না কোনোভাবে কৃষির উপর নির্ভরশীল। হাল চাষ ও গাড়ি টানার জন্য প্রয়োজনে অনেক কৃষকই গরু, ঘোড়া ও মহিষ পালন করে থাকেন। আবার অনেকেই শখের বশে বাসাবাড়িতে গাভী পালন করেন। এসব গাভীর অধিকাংশই দেশীয় জাতের, যাদের দুধ উৎপাদন মোটেও উল্লেখযোগ্য নয়। তথাপি যতটুকু দুধ পাওয়া যায় তার অধিকাংশই তারা বাজারে বিক্রি করেন। যদিও মুষ্টিমেয় কিছু সংখ্যক গাভী তুলনামূলকভাবে বেশি দুধ দেয়, তাও পুষ্টিকর ও সবুজ খাদ্যের অভাবে দিন দিনই তা হ্রাস পাচ্ছে। এর ফলে দেশে ক্রমশই দুধের অভাব প্রকট আকার ধারণ করছে। সার্বিক বিবেচনায় বলা যায়, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় দুধের উৎপাদন খুবই কম। আর সে কারণেই প্রতি বছর প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি টাকার দুধ বা দুগ্ধজাত পণ্য আমদানি করতে হয়। এইসব আমদানি করা দুধ বা দুগ্ধজাত পণ্য বেশ ঝুঁকিপূর্ণ। এইসব ঝুঁকি এড়াতে আমাদের দেশে তরল দুধের উৎপাদন বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প পথ খোলা নেই। এই তরল দুধের উৎপাদন বাড়ানোর মূল অন্তরায় হচ্ছে সবুজ ঘাসের অভাব। আর তাই বিজ্ঞানীরা গবেষণা করে হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্ভাবন করেছেন ফোডার নামক গোখাদ্য। দর্শক, চলুন তাদের মুখ থেকেই বিস্তারিত জেনে আসি। আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সলিডেট এশিয়া নেটওয়ার্কের ফান্ডে আমরা একটা গবেষণা করেছি। এই পদ্ধতিতে আমরা হাইড্রোপনিক্স অর্থাৎ মাটি ছাড়া আমরা গম এবং ভুট্টা থেকে ফোডার উৎপাদন করতে সক্ষম হয়েছি। এই পদ্ধতিটা খুবই সহজ। এর মাধ্যমে মাত্র ৬ থেকে ৮ দিন বয়সে এই ফোডারটাকে আমরা গরু, মহিষ, ছাগল এবং পোলট্রিকে আমরা খাওয়াতে পারি। এর ফলে তাদের কাছ থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে মাংস, ডিম, দুধ পাবো এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে, তাদের বন্ধ্যাত্ব হবে না, তাদের কাছ থেকে মোটা তাজা ভালো সুস্থ বাছুর পাওয়া যাবে। এবং সারা বছরব্যাপী যাদের জমি নাই, গৃহহীন এবং যা শুধুমাত্র বসতভিটা আছে, গরিব কৃষক, তারাও এই পদ্ধতি অবলম্বন করে তা বাড়ির আঙিনায় এই ফোডার উৎপাদন করে তারা গরু, ছাগল, ভেড়া এবং হাঁস মুরগি পালন করতে পারবে। শুধু দর্শক মণ্ডলী, আমি প্রতিটি স্টেপ ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। প্রথমেই বীজ এমনভাবে ভিজাতে হবে যাতে বীজটা সবসময় পানিতে ডুবন্ত থাকে। তবে গমের ক্ষেত্রে 12 ঘন্টা, ভুট্টার ক্ষেত্রে আমাদেরকে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখন পুরো বীজ পানি সহ একটি ছিদ্রওয়ালা বালতি অথবা গ্রামাঞ্চলে আমাদের চালন অথবা কোনো নেটের মধ্যে ঢেলে দিব। 30 থেকে 45 মিনিট বীজটি পানি ঝরার জন্য রাখার পর বীজগুলি আমরা একটি কাপড় বা কোনো নেটের মধ্যে ঢেলে একটি পুটলা বানিয়ে এবার বীজের পুটলাটি ছিদ্রওয়ালা বালতির মধ্যে রেখে অপর একটি বালতি দিয়ে ঢেকে
ঘরের অন্ধকার ও শীতল জায়গায়, সাধারণত আমাদের বেডের নিচে অথবা যেখানে ফসল, ঘরের ভিতরে যে ফসল রাখা হয় সেই ফসলের রাখার জায়গার নিচে শীতল জায়গায় আমরা এটাকে ঢেকে রেখে দিই। অন্ধকার ও শীতল জায়গায় সংরক্ষিত বীজ 24 ঘন্টার মধ্যে অঙ্কুরিত হয়। চলুন দর্শক, এবার দেখি বীজের অঙ্কুরোদ্গম। 24 ঘন্টা পর সব বীজে অঙ্কুরিত হয়ে যায়। এবার অঙ্কুরিত বীজ একটি ট্রেতে ঢেলে একটি পরিষ্কার কাঠি দিয়ে সমান 4 ভাগ করে এক একটি ভাগ এক এক কর্নারে ছড়িয়ে পুরো ট্রেতে বীজ সমভাবে ছড়িয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে পাশে ট্রের ছিদ্র আছে সে পাশ থেকে অন্ততপক্ষে 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা যেন খালি থাকে, যাতে পরবর্তীতে যখন এই বীজ থেকে রুট গজাবে, রুট যেন ছিদ্র বন্ধ করে না দেয়। এবার ট্রেটি আমাদের রেখে রেখে একটি পানির স্প্রেয়ার দিয়ে একবার স্প্রে করে দিলেই হয়। স্প্রে করার পর একটি কলা পাতা অথবা কচুর পাতা অথবা পুরাতন শাড়ি লুঙ্গি দিয়ে পুরো বীজ সুন্দরভাবে ঢেকে দিতে হবে। ঢাকা অবস্থায় গমের বীজের ক্ষেত্রে আমরা 2 থেকে 3 দিন, ভুট্টার বীজের ক্ষেত্রে 3 থেকে 4 দিন রেখে দিই। ঢেকে রাখা অবস্থায় প্রতিদিন 2 বেলা করে সকাল বিকাল পানির স্প্রে করতে হবে। 3 দিন এভাবে স্প্রে করার পর ঢাকা কলা পাতাটুকু বা আমরা যে জিনিস দিয়েই ঢাকবো সেটি পুরোপুরি সরিয়ে দিতে হবে। 3 দিন পর ঢাকনা সরিয়ে ছিদ্রযুক্ত মগ দিয়ে পুরো বীজে পানি ঢেলে দিতে হবে। প্রতিদিন আমরা 2 লিটারের মগ দিয়ে সকালে 1 মগ, বিকালে 1 মগ পানি ঢেলে দিতে হবে। এভাবে প্রথম দিন থেকে 9ম দিন পর্যন্ত আমাদের বীজে পানি দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই বীজ যাতে শুকিয়ে না যায়। 9ম দিন পর দেখা যাবে যে অঙ্কুরিত বীজ থেকে গাছ এবং অনেক মূল গজিয়েছে, যা একটি সুন্দর মেট তৈরি করে। এই মেটটি আমরা খণ্ড করে গবাদি পশুকে খেতে দিই। আমরা যখন গরুকে খাওয়াবো সেই পুরো জিনিসটাই কিন্তু আমাদের গবাদি পশুর খাদ্যে আমরা ব্যবহার করব, এবং সেটার যে গুণগত মান সেই সম্পর্কে আমি এখন আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই সিডটা, সেই বীজটা থেকে অঙ্কুরোদ্গমের মাধ্যমে আমরা চারা ঘাস পাই এবং সাথে সাথে তার শিকড় থাকে। সুতরাং এখানে আমরা কাঁচা ঘাস পাই, সেই বীজটা থাকে এবং সাথে সাথে আমরা তার যে শিকড়, এই 3টা জিনিসই কিন্তু আমরা আমাদের গবাদি পশুকে খাওয়াইতে পারি। এবং এতে যেটা দেখা গেছে যে এই খাদ্যে এই প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হলে তার আমিষের পরিমাণ প্রচুর বেড়ে যায়। সাধারণভাবে এই ধরনের সিডে 12-13% আমিষ থাকে, এবং সেই আমিষের পরিমাণ এই টেকনোলজি ব্যবহারের পরে প্রায় 18%-এর মতো আমিষ কিন্তু দেখা যায় যে বৃদ্ধি ঘটেছে, এবং সেই বৃদ্ধি ঘটার জন্য কিন্তু সেটা দুধ উৎপাদনে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু সহায়ক হয়। আমরা এই বিশ্ববিদ্যালয়ে ICF এর অধীনে আমরা এটার প্রোডাকশানটা স্টাডি করেছি। ফডার প্রোডাকশান অত্যন্ত প্রমিজিং আমি বলবো, এবং সেই ফডার প্রোডাকশানের পরবর্তী স্টেজ যেটি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি ফার্মে মিল্ক প্রোডাকশানের উপরে সেই ফডার দিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে, এবং সেটাও এনকারেজিং, কারণ এখানে প্রায় মোর দ্যান 13% মিল্ক প্রোডাকশান বেড়েছে। পরবর্তীতে আমরা এই প্রকল্পের যে সাফল্য এখানে পেয়েছি সেটি আমরা ফিল্ড লেভেলে এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সেই গ্রাম পর্যায়ে আমরা সেটি আরেকটা ট্রায়াল দিয়েছি ফিল্ড লেভেলে, এবং সেখানেও ভালো প্রোডাকশান পাওয়া গেছে। এবং সেখানে এই বিশ্ববিদ্যালয়ে ডেইরি ফার্মের মিল্ক প্রোডাকশান যে ইনক্রিজ করেছে তার চেয়ে বেশি ইনক্রিজ করেছে, ওখানে মোর দ্যান 20% মিল্ক প্রোডাকশান বেড়েছে। এটি আসলে এই দেশের জন্য একটি নতুন একটা টেকনোলজি আমি বলবো, এবং সেটি তারা অ্যাপ্লাই করে তারা এর সাফল্য লাভ করতে পারে এবং তাদের ডেইরি ফার্মের যে মিল্ক প্রোডাকশান সেটি বাড়াতে পারে। শুধুমাত্র পানি দিয়ে হাইড্রোপনিক পদ্ধতিতে এই ফোডার উৎপাদন করে গাভীকে খাওয়াতে পারলে পারিবারিকভাবে কিংবা বাণিজ্যিকভাবে দুগ্ধ খামারে দুধের উৎপাদন বাড়ানো সম্ভব হবে বলে আশা করা যায়। পাশাপাশি খাবার খরচও হ্রাস পাবে বহুলাংশে। তাতে দেশের মানুষের দুধের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং আমাদের শিশুরা বেড়ে উঠবে পরিপূর্ণ পুষ্টিতে।
প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নেব এখন। আর বিরতির পর শ্যামল বাংলায় থাকছে নাটোরের জিশান পোল্ট্রি হ্যাচারি নিয়ে মূল প্রতিবেদন। এছাড়াও থাকবে পানের পাতা পচা রোগ নিয়ে কৃষি টিপস। বিরতির পর সবাইকে স্বাগত শ্যামল বাংলায়। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে নাটোরের জিশান পোল্ট্রি হ্যাচারি নিয়ে মূল প্রতিবেদন। দেশের জনসংখ্যার খাদ্য নিরাপত্তা বিধানের জন্য বহুমুখী খাদ্য উৎপাদনের প্রয়োজন হয়, আর এজন্য দরকার নতুন নতুন খাদ্য উৎপাদন ও এর সংযোজন, যা আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অনেক সময় বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করতে পারে। পোলট্রির খামার হতে পারে এমনই একটি প্রকল্প। এই খামার প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে ভালো জাতের বাচ্চা উৎপাদন, আর এমনই একটি মানসম্মত পোলট্রি হ্যাচারির সন্ধান মিলল নাটোর জেলার উত্তর চৌকিরপাড় এলাকায়। খামারটির নাম জিশান পোলট্রি হ্যাচারি। চলুন মূল প্রতিবেদনে এই হ্যাচারি সম্পর্কে জেনে আসা যাক। আমাদের দেশে প্রাণীজ আমিষের অভাব এখনও সেভাবে মেটানো সম্ভব হয়নি। আমিষের অভাব মেটাতে মুরগি পালনের ওপর সর্বাধিক গুরুত্ব প্রদান করা বিশেষ জরুরি। খুব অল্প পুঁজি বিনিয়োগ করে সাম্প্রতিক সময়ে মুরগি পালন একটি লাভজনক এবং সম্ভাবনাময় শিল্প হিসেবে পরিগণিত হয়েছে। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে সঠিক পরিকল্পনায় মুরগির খামার স্থাপনের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে তোলা যায়। আবার অনেক ক্ষেত্রে পারিবারিকভাবে অল্প পরিমাণ মুরগি পালন করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েও বাণিজ্যিক ভিত্তিতে পোলট্রি খামার স্থাপন করা সম্ভব। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ছোট বড় হাজারো খামার গড়ে উঠেছে। এমন একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সফলতা অর্জন করেছে নাটোর জেলার সদর উপজেলার নারী উদ্যোক্তা হোসনে আরা রহমান। হোসনে আরা রহমান 2000 সালে সংসার পরিচালনার পাশাপাশি শখের বশে 10টি মুরগির বাচ্চা ক্রয় করে লালন পালন শুরু করেন। তেমন একটি ফলাফল না পাওয়ায় তিনি আবারও 100টি মুরগির বাচ্চা ক্রয় করে লালন পালন শুরু করেন। এই 100টি মুরগির বাচ্চা হোসনে আরা রহমানকে স্বপ্ন দেখাতে শুরু করে। আমি 10টা মুরগি দিয়ে ইনশাল্লাহ আরম্ভ করি। সোনালী মুরগি আমার অনেকগুলো হাট ছিল, তাই আমার বড় ছেলে বললো কি আম্মু তোমাকে আমি পাকিস্তানি মুরগি এনে দেবো, খুব সুন্দর ডিম দেয়। তাই এ কথা শুনে আমি 10টা মুরগি নিয়ে আসি। 10টা মুরগি ইনশাল্লাহ যখন একটু হলো তখন ওই ছেলে বললো কি আম্মু ব্রয়লার মুরগি আছে জানো, ব্রয়লার মুরগি নাকি 40 দিনে 2 কেজি হয়, তাই তোমাকে আমি ব্রেক থেকে এনে দেবো। ব্রেক থেকে আমাকে ওই 100 বাচ্চা এনে দেয়। আমি রান্না করে 100 বাচ্চা পালি। তাই পালার পরে ইনশাল্লাহ যখন থেকে একটু সুবিধা তখন আমি করব, তখন আমার হাজব্যান্ড বলছে না আমাকে পোলট্রি ফার্ম করতে দিবে না। তখন আমি কি করলাম, আমি যে কৃষি ব্যাংক থেকে এসসিপি থেকে আমি রাজশাহী প্রতি 5 দিনের প্রশিক্ষণ নিয়ে আমি লোন করলাম। এটা লাইসেন্স করলাম যেন আমার খামার যেন ভাঙতে না পারে, আমার ব্যবসা যেন স্থায়ী থাকে। একদিন ছেলে বলছে আম্মু জানো 21 দিনে ফুটে 24 ঘন্টা ফুটে না, এটা মিথ্যা কথা, তুমি জানো বাচ্চা ফুটানো যায় কাঠের বাক্সের ভিতর। তখন এই কাঠের বাক্সের ভিতর ইনশাল্লাহ আমার ছেলে এই করে দিল। ওখানে আমার বাড়িতে 2000 প্যারেন্টস করি এবং ওই কাঠের বাক্সের ভিতরে বাচ্চা ফুটাই। তিনি 5000 ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ইনকিউবেটর মেশিন ক্রয় করে ডিম দিয়ে বাচ্চা ফোটাতে শুরু করেন। আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। 2007 সালে হোসনে আরা রহমান তার খামারটির বাণিজ্যিক রূপদান করেন এবং খামারটির নাম দেওয়া হয় জিশান পোলট্রি হ্যাচারি। নিজের খামারে ডিম ফোটানো সহ এলাকার ছোট বড় সকল খামারিদের ডিম সংগ্রহ করে ফুটিয়ে দিতে শুরু করে। এভাবেই তিনি একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে পরিণত হতে থাকেন। বর্তমানে জিশান পোলট্রি হ্যাচারিতে 11টি ইনকিউবেটর মেশিন রয়েছে, যার মধ্যে 9টি সেটার মেশিন এবং 2টি হ্যাচার মেশিন। খামারটিতে 5 লক্ষ ডিম ফোটানোর ক্যাপাসিটি রয়েছে এবং বর্তমানে প্রতি মাসে 2 লক্ষ বাচ্চা ফোটানো হচ্ছে। এলাকার অসহায় গরিব নারীদের তিনি কম মূল্যে বাচ্চা দিয়ে মুরগি পালনে উৎসাহিত করছেন। এছাড়াও স্বল্প মূল্যে ডিম ফুটিয়ে দিচ্ছেন। আমাদের থেকে অনেক মহিলারা আমার কাছ থেকে মুরগি নিয়ে পারে। আমার গোটা এলাকায় মুরগি আছে, সবাই ডিম পাড়ার জন্য ছেড়ে পালে, কেউ ছোট ঘর করে আমি প্রথমে প্রশিক্ষণ দিয়ে ওরা ওভাবে নিয়ে পালে বাচ্চা। 10টা 15টা 20টা 21টা যা পারে 100টা সবাই সব ধরনের বাচ্চা নিয়ে আমার কাছ থেকে পালে। আমি এখান থেকে ছোট মুরগির একদিনকার মুরগির বাচ্চা নিয়ে যাই, 150 পিস করে বাচ্চা নিয়ে যাই, আমি বিক্রি করি, বড় করে বিক্রি করে আপাকে টাকা দিয়ে যাই। এখান থেকে মুরগি নেওয়ার পরে আমার অনেকটা লাভবান হয়েছে, আমি অনেক ভালো আছি, আমার সংসারে অনেক আয় উন্নতি আছে, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি খুব ভালো আছি। নিয়মিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জিশান পোলট্রি হ্যাচারি পরিদর্শন করেন এবং পরামর্শ প্রদান করে থাকেন। খামারটিতে 8 জন লোক কাজ করে জীবিকা নির্বাহ করছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা আমরা ভ্যাকসিন এবং মনে করেন আপনার সবসময় আমাদেরকে সহযোগিতা করে এবং আমার খামারিরা অনেক সময় যে মুরগি ভ্যাকসিন করে নিয়ে আসে, ওরা ওষুধপাতি দেয়, আমি বলে দিই আপনারা যখন চলে যান, প্রাণী সম্পদ কর্মকর্তা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখে। হোসনে আরা রহমান একজন আমি মনে করি সফল খামারি।
উনি 10টা মুরগি থেকে শুরু করে আজকে বিশাল খামারের একটা মালিক হয়েছে। এনার প্রায় 400-450টা মহিলা আছে যারা নিয়মিতভাবে এখান থেকে বাচ্চা নিয়ে যায় এবং সেই বাচ্চাগুলো লালন পালন করে বিক্রি করে তাদেরকে কাছে হোসনে আরা রহমানকে টাকা পরিশোধ করে। এতে আমি খবর নিয়ে দেখেছি যে এই মহিলাগুলো তারা আসলেই আর্থিকভাবে খুবই স্বাবলম্বী হয়েছে। আমরা নিয়মিতভাবে আমাদের প্রাণী সম্পদ দপ্তর এখানে আমরা আসি, পরিদর্শন করি, নিয়মিত ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিভাবে করতে হয়, ডিওয়ার্মিং কিভাবে করতে হয় এবং তার যে এই হ্যাচারিতে যে তার যে বায়োসিকিউরিটি তারা আমাদের পরামর্শ নিয়ে করে এবং আমি মনে করি যে উনি একজন সফল মহিলা উদ্যোক্তা খামারি। প্রিয় দর্শক, আপনিও ব্যবসায়িক উদ্দেশ্যে পোলট্রির খামার শুরু করতে পারেন। খামারের সকল শর্ত মেনে খামার পরিচালনা করলে আশা করি সফল হবেন। তাছাড়া নিজের পাশাপাশি অন্যদেরকেও উৎসাহিত করলে কিছু বেকার যুবকেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য থাকছে পানের পাতা পচা রোগ নিয়ে কৃষি টিপস। ইদানিং আমাদের দেশে পান চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে পানের পাতা পচে যাওয়ার কারণে, যার ফলে পানের চাষ কমে যাচ্ছে পর্যায়ক্রমে। পানের বরজে গেলেই দেখা যায় পানের পাতা পচন বা লিফ স্পট রোগ এবং ফুট রট রোগ, যা পান চাষের ক্ষেত্রে একটি বিরাট হুমকি। এ থেকে পরিত্রাণের উপায় নিয়ে টিপস দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহাদুর মিয়া। প্রিয় কৃষক, চলুন তার টিপসটি দেখে আসা যাক। পান একটি অর্থকরী ফসল, সারা বাংলাদেশেই পান উৎপাদিত হয় এবং আমাদের দেশের বেশিরভাগ বয়োবৃদ্ধ যারা আছে তারা পানকে অত্যন্ত সুস্বাদু একটি খাদ্য হিসেবেই মনে করে, খাওয়ার পরে অনেকটা এন্টারটেইনমেন্ট হিসেবে বিবেচনা করে থাকে। পানের দুটি সমস্যা আমাদের দেশে সবসময় দেখা যায়। একটি হচ্ছে গোড়া পচা রোগ, এটা ছত্রাকজনিত রোগ, আরেকটি হচ্ছে পাতা পচা রোগ। তো আমি প্রথমে গোড়া পচা রোগ সম্পর্কে আপনাদের ধারণা দেব। সেটি হচ্ছে এটা ছত্রাকজনিত রোগ, একটু মাটি সেচে থাকলে এই রোগটি হয় এবং গোড়া আস্তে আস্তে পচে উপরের দিকে কাণ্ডও পচে যায়। এর কারণ হচ্ছে একটি ফাইটোপথরা বলে একটি ছত্রাক। এটি দমন করার জন্য প্রাথমিক চিকিৎসা হচ্ছে এখানে আমরা সে যে ট্রাইকোডার্মা আমরা যেটা বলেছি সেটার থেকে যে উদ্ভাবিত বায়োপেস্টিসাইড প্রতি গাছের গোড়ায় 5 গ্রাম করে দিলেই 1 সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে এটা প্রায় মরে যাচ্ছিল, সে গাছ কিন্তু আবার বেঁচে যাবে। পাতা পচা যে রোগ সেটাও কিন্তু একটা ছত্রাকজনিত রোগ, ফস্কা রোগ বলে থাকি বাংলায়, আর ইংরেজিতে বলি অ্যানথ্রাকনোজ। এবং যে ফাঙ্গাস সেটার নাম হলো কলিটোটিকাম। এটা দমন করার জন্য আসলে যেটুকু দরকার সেটি হলো পানের চারা যদি আমরা সুস্থ রাখতে পারি তাহলে কিন্তু এই রোগটা হবে না। আরেকটি হলো দস্তার নাম আমরা জানি, দস্তা বাজারে পাওয়া যায়, যে অন্যান্য সারের সাথে আমরা যদি দস্তার পরিমাণ একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু এই রোগটি ব্যাপকতা আমরা কমিয়ে দিতে পারি। আর যদি রোগ হয়ে যায় তাহলে আমরা ট্রাইকোডার্মা এখানে স্প্রে করতে পারি। 100 গ্রাম ট্রাইকোডার্মা 10 লিটার পানিতে মিক্স করে আমরা এটা স্প্রে করলে এই রোগ থেকে আমরা রেহাই পেতে পারবো। তো আমাদের দেশে এখনও ট্রাইকোডার্মা ব্যবসায়িক দিক দিয়ে এখনও চালু হয় নাই ব্যবসায়িক ভিত্তিতে। আশা করি খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে। ইতিমধ্যে যদি এই ধরনের কোনো রোগ হয়ে থাকে তাহলে আমরা আপাতত রাসায়নিক পদ্ধতিতে এটা দমন করতে হবে। সেটি হচ্ছে যে বেবিস্টিন নামে একটি ঔষধ বাজারে পাওয়া যায়, সেটা 20 গ্রাম ঔষধ 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। তবে মনে রাখতে হবে যে পান যখন খাওয়ার জন্য আমরা সংগ্রহ করব তার অন্তত 1 মাস আগে এই ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু এর 1 মাসের মধ্যে কোনো ওষুধ দেওয়া যাবে না। এবং এর সাথে আরও একটু পরামর্শ যে ট্রাইকোডার্মা এটা আমাদের এই প্ল্যান্ট ডিজিজ ক্লিনিক IPM ল্যাব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাচ্ছে, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই ট্রাইকোডার্মা আপনি যে কোনো সময় স্প্রে করতে পারবেন, এতে কোনো অসুবিধা থাকার কথা নয়। প্রিয় কৃষক, আপনার পানের বরজে যদি ফুট রট কিংবা লিফ স্পট বা পাতায় পচন ধরা রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাহলে ডক্টর মোহাম্মদ বাহাদুর মিয়ার পরামর্শ কাজে লাগাতে পারেন। আশা করি সুফল পাবেন। সুপ্রিয় কৃষক, আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা, সম্ভাবনা, মতামত, পরামর্শ আমাদের কাছে লিখে জানাতে পারবেন। আপনাদের ধান, পাট, আখ, মাছ, মুরগি
গরু ছাগল সহ ফুল ফল ও সবজির যাবতীয় রোগ ব্যাধির কথা। পাবেন সচিত্র প্রতিবেদনে উত্তর। আমাদের কাছে লিখবার ঠিকানা শ্যামল বাংলা, বাংলা ভিশন, নোট টাওয়ার, 110 বীর উত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন করতে পারবেন 963203 থেকে 4 পর্যন্ত এই নম্বরে। ইমেল করতে পারবেন shyamolbangla@banglavision.tv। SMS করতে পারবেন SB লিখে স্পেস দিয়ে পরামর্শ লিখে 21616 এই নম্বরে। ফেসবুকের মাধ্যমে যোগাযোগের ঠিকানা www.facebook.com/শ্যামলবাংলা। ইউটিউবে শ্যামল বাংলা দেখতে লগ ইন করুন youtube/banglavision প্রোগ্রাম। খনার বচন আছে, ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়, অর্থাৎ ফল খাওয়ার পরপরই পানি খেতে নেই, তাতে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ। আমার শ্যামল বাংলা।